বরযাত্রী যখন বরযাত্রী হয়, বরযাত্রী যখন বরযাত্রী হয়, দেখুন শুনে আপনাদের কিরকম লাগে বলবেন। কি আশ্চর্য, এত রাত হয়ে গেল, এখনো ওর কোনো পাত্তাই নেই। ছোটবেলার বন্ধু কমলের মেয়ের বিয়েতে যাবে বলে সেই সন্ধ্যাবেলা সেজে গুজে বেরিয়ে গেল, আমাকেও নিয়ে গেল না। বলল নাকি কিছু অসুবিধে আছে, যেন আমি গেলে বিয়ে বাড়ি ভেঙে পড়বে। আর এখনো কোনো খবরই নেই। সেই রাত 10টার সময় শুধু একবার ফোন করে বলেছিল বিয়ে বাড়িতে নাকি একটু ঝামেলা হয়েছে, সেটা সামলে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। ব্যাস, তারপর আর কিছুই খবর নেই। আমি কতবার ফোন করলাম, কিন্তু একবারও ফোন ধরল না। বন্ধুদের সঙ্গে যা হয় আর কি, সময় কোনো খুশি থাকে না। নাকি আবার কোনো নতুন ঝামেলায় জড়িয়ে পড়েছে? হে ভগবান, এই লোকটাকে নিয়ে যে কি করি আমি। দরজা খোলো, দরজা খোলো। এটা কি ঘরে ফেরার সময়? ঘর নাই যেন সরাইখানা, যার যখন ইচ্ছে ঘরে ঢোকে আর বেরিয়ে যায়। আমাকে যেন 5 মাস থাকানোর লোক পেয়েছে। রাগ করছো কেন? রাগ করছো কেন? রাগ করবো না কেন? সেই একবার বললে বিয়ে বাড়িতে ঝামেলা চলছে, তারপর কোনো খবরই নেই। এমনকি আমার ফোন পর্যন্ত তুমি ধরলে না, বারবার কেটে দিলে। আমি তো ভাবছিলাম না জানি আবার কি বিপদে পড়েছো, আর তুমি কি না নিশ্চিন্তে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো। আরে বাপরে, আগে দরজাটা তো খোলো, তারপর সব বলছি। হ্যাঁ, এখন সব বলবে। আগে ভেতরে ঢোকো, তারপর শুনবো তোমার সব কাহিনী। বলো না, কি কাণ্ডই না হয়েছিল। না, এখন আর আমার শোনার সময় নেই। বিয়ে বাড়িতে থেকে এসছো, খেয়েছো নিশ্চয়ই। এখন আর সময় নষ্ট না করে মুখ হাত ধুয়ে সোজা শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। ঠিক আছে, যখন তুমি শুনতেই চাইছো না, তখন আর কি করা যায়। তবে ঘটনাটা কিন্তু জবরদস্ত ছিল। তুমি না শুনেই ঘুমিয়ে পড়বে। আচ্ছা বলো, তোমার ঘুম আসবে কি? আচ্ছা ঠিক আছে, আমি জানি যখনই তুমি বাড়িতে দেরি করে ঢোকো, তখন কোনো না কোনো বাহানা বানিয়েই থাকো। তারপর ওই অদ্ভুত অদ্ভুত গল্প বলে তোমার দেরি করে আসাটাকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করো। ঠিক আছে, বলো, আমি শুনছি। আরে না না, একেবারেই সত্যি ঘটনা। তোমার যদি কোনো সন্দেহ থাকে, তাহলে কমলকে তুমি জিজ্ঞেস করতে পারো। করুন, দেখছি সুরির সাক্ষী মাতাল। আমি তোমাদের ভালো করেই চিনি। ওই একদিন যখন অনেক রাত হয়েছিল, তখন আমি কৈলাসকে ফোন করতে, সে বললো ভগবান এক্ষুনি বাড়ির জন্য রওনা দিয়েছে। তারপর যখন রমলকে ফোন করলাম, সে বলল বৌদি আপনি চিন্তা করবেন না, ভোম্বল আজ রাত আমার কাছেই থাকবে। আর ঠিক তখনই তোমার গৃহে পদার্থ। তোমাকে আর তোমার বন্ধুদের আমি হাড়ে হাড়ে চিনি। আরে না না, তারা সেরকম নয় যা তুমি ভাবছো। আচ্ছা, এইসব ছেড়ে দাও, এখন তোমার এই বানানো গল্পটা শেষ করে শুনতে যাও তো। ঠিক বহুদের বোঝাতে ভগবানও পারবে না। আমি তো কোন ছাড়। কি বললে? কিছু বললে বলে বলো? আরে না না, কিছু বলছি না। আমি বলছি যে তুমি এত ভালো হলে কি করে? এত রাতে আমি ন্যাকামো করতে হবে না, তাড়াতাড়ি বলো, নইলে আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে শোন। কমল যেমনি বলেছিল বরযাত্রী ঠিক সন্ধ্যে 7টার সময় আসবে। আচ্ছা, এই মতো সব বরযাত্রীর সঙ্গে বরযাত্রীর জন্য চা, শরবত, জল খাবারের আয়োজন করা হচ্ছে। বরযাত্রীদের বসার জন্য আলাদা করে টেবিল চেয়ারও সাজিয়ে রাখা হয়েছে। তবে তারপর থেমে গেল কেন? এরপর কি হলো? তারপরেই শুরু হলো আসল কাণ্ড। থামলে কেন? বলে যাও, কি বলছিলে? সন্ধ্যে 7টার সময় যখন বরযাত্রীদের বিয়ে বাড়ি পৌঁছানোর সময়,
তখন জানা গেল সেই সময় নাকি তারা হোটেল থেকেই বেরোয়নি। আচ্ছা, এমন সব বিয়ে বাড়িতে আয়োজন থাকে, এখানেও কমল বরযাত্রীর জন্য ডিজে, ব্যান্ড পার্টি, রসনাই আর বাজির জবরদস্ত ব্যবস্থা করেছিল। আচ্ছা, এত দেরি হলে এত দেরি করে বেরোলো কেন? তোমরা জানতে পারলে? হ্যাঁ, শুনেছিলাম নাকি বরের মেকআপ করতে দেরি হয়ে গেছে। তারপর যা হয়ে থাকে আর কি। কি হয়ে থাকে শুনি? কমলকে কেউ খবর দিল যে বরযাত্রীরা বলছে তারা নাচতে নাচতে যাবে, তাই একটু এনার্জি ড্রিঙ্ক চাই। সেখানে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয় কি? আরে বাবা, কোল্ড ড্রিঙ্ক তো ভালো ব্যবস্থা ছিল, কিন্তু বরযাত্রীরা যা চাইছিল সেটা হার্ড ড্রিঙ্ক, মানে মদ। সেটা খেয়ে নাকি তারা এনার্জি পাবে আর নাচতে নাচতে বিয়ে বাড়ি পৌঁছবে। ও মা, বিয়ে বাড়িতে আবার এইসব লাগে নাকি? এ তো আসল কাণ্ডের শুরু। তারপর কি হলো? কমল আমাকে বরযাত্রীদের আনার জন্য পাঠিয়ে দিল। তারপর যেতে যেতে বললো আমি যেন বরযাত্রীদের জন্য মদ নিয়ে যাই। হঠাৎ করে বললে মদ পাবো কোথায়? তাছাড়া আমি তো এই লাইনের লোক নয়। তা আমি আর তোমায় ভালো করে চিনি না ভেবেছো? যখনই সময় সুযোগ পাও এক ঢুক মেরে নাও। তারপর আবার বউ বেচারা মুখ করে এমন থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতেই জানো না। আরে কি বলছো, কি বলছো? কি রে বলো, বাচ্চারা ভেঙে যাবে, তারা কি ভাববে বলো তো? আর তারপর যা বলছিলাম, আমি ভাবছি যে কি করে বরযাত্রীর জন্য মদ জোগাড় করেছে। ঠিক তখনই দেখি আমাদের সাফাইওয়ালা নবকুমার, ওই যে নবকুমার সামনের বস্তি থেকে বেরোচ্ছে। নবকুমারের সঙ্গে বরযাত্রীদের মধ্যে কি সম্পর্ক? আরে শুনোই না, নবকুমার আমাকে দেখে একদম হতভম্ব, যেন ভূত দেখেছে। ভাবছে এই সময় আমি ওখানে কি করছি। সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, বাবু আপনি এখানে কি করছেন? আমি একটু একটু সুন্দর করে বললাম যে হে ভাই, বাবু ভাই মদ পাওয়া যাবে ভাই? তারপর? নবকুমারের চোখ তো একদম কপালে উঠে গেল, অবাক হয়ে গেল, বাবু আপনিও? তারপর চারিদিকে একটু দেখে নিয়ে এই নীল বলে পকেট থেকে একটা বোতল বের করে আমার দিকে এগিয়েছে। বলছো পকেট থেকে মদের বোতল? বকল, আরে বললাম, আরে ভাই করছো কি, করছো কি? আমার জন্য নয়, বরযাত্রীদের জন্য। তারা বলছে মদ না খেলে নাকি তারা নাচতে পারবে না। নবকুমার বলল, ওরা ঠিকই বলছে, মদ না হলে কি বরযাত্রীদের নাচার মুড হয়? তখন আমি বললাম, বরযাত্রীদের জন্য একটু মদ এনে দিতে পারবে ভাই? সে বললো, আলবাদ পারবো। তারপর কি হলো? আমি তাকে টাকা দিতেই সে রাস্তার পাশের গলিতে ঢুকে গেল। তারপর অনেকক্ষণ পর বেরিয়ে এসে আমার হাতে একটি খোলেতে গোটা 10 বোতল দিয়ে বলল, আর ছিল না, আর বাকি টাকাটা আপনি কাল নিয়ে নেবেন। আমি বরটাকে যেই বোতলগুলো দিলাম তার মুখে যেন হাসি আর ধরে না। তিনি বিগলিত হয়ে আমার কাছ থেকে বোতলগুলো নিয়ে বরযাত্রীদের মধ্যে বিলিয়ে দিলেন। আর আমি নিশ্চিন্ত মনে বিয়ে বাড়ি ফেরত এলাম। তা এতে এত ঝামেলা কি হলো? আরে বিয়ে বাড়িতে আমরা অপেক্ষা ছিলাম, এই বুঝি বল আসবে, এই বুঝি বল এসে পড়বে। কিন্তু রাত প্রায় 10টার সময় একজন দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল যে বর সমেত সব বরযাত্রীকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলো? থানায় নিয়ে গেছে? তারপর কি হলো? তারপরেই শুরু হলো ঝামেলা। কমল তখন খুব ঘাবড়ে গিয়েছিল। আমাকে বললো, ভাই ভগল, তুই আমাকে এই যাত্রা থেকে উদ্ধার কর। আমি তখন কমলকে আমার বাইকে নিয়ে থানায় পৌঁছলাম। তুমি এত রাতে থানায় গিয়েছিলে? তুমি তো ভীতু মানুষ, তোমার তো সাহস আসলো কোথা থেকে? তুমি ঠিকই বলেছো, তবে ঝুঁকে মাথায় চলে গিয়েছিলাম। থানার সামনে গিয়ে দেখি ব্যান্ড পার্টির বাজনাদাররা
সব এক জায়গায় জড়ো হয়ে বসে আছে। আর ঘোড়ার গাড়ি ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন একবার বোর হয়ে গেল। আমাদের দেখে সে দুবার হাঁচি হাঁচি করলো, মনে হলো যেন বলছে এই নাটক আর কতক্ষণ চলবে। তারপর থানার ভেতর গিয়েই দেখি বর একটি টুলের ওপর বসে আছে আর সব বরযাত্রীরা মেঝেতে বসে আছে। তা ওদের হঠাৎ করে থানায় নিয়ে যাওয়ার কি মতলব ছিল? শোনোই না বলছি। থানায় গিয়ে দেখি ইন্সপেক্টর জগদীশ সিং বসে আছে। সে আমার সাথে কলেজে পড়তো আর আমরা একসঙ্গে খেলাধুলাও করতাম। যাক, বাবা বাচ্চা গেল। আমার তো থানার নামে ভীষণ ভয় করছিল। জগদীশ সিং আমাকে চেনে দেখে চিনে গেল। যখন আমি আসার কারণ বললাম, সে তখন হো হো করে হাসিতে ফেটে পড়ল। সে বলল, বরযাত্রীরা রাস্তার মোড়ে নাগিন ডান্স করতে করতে একবার রাস্তায় শুয়ে পড়লো। সে কিছুতেই উঠতে চাইছিল না। যে রাস্তায় ভিড় বাড়তে শুরু করেছে, তখন সেখানে যে পুলিশ ছিল তারা তখন বরযাত্রীদের সরাতে গেল। তখন তারা মদের ঘরে পুলিশের সাথে মারপিট শুরু করে দিল। হায় হায়, তারপর কি হলো? আর কি করা যায়, আমরা সবাইকে তুলে থানায় নিয়ে এলাম। এখন এদের নেশা যখন নামবে তখন ছেড়ে দেবো। আচ্ছা, তারপর কি হলো? অম্বল বললো, তারপর আর কি হবে, আমি বরাতে সে কেবল বরকে ছেড়ে দিল। তখন আমার ভাইকে 3 সাওয়ারি করে বিয়ে বাড়ি পৌঁছালাম আর বরকে সোজা বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে। নিমন্ত্রিতরা সবাই যে যার মতো করে খেতে চলে গিয়েছিল। পুরোহিত মশাই এক জায়গায় আর কোনো কোণে আরেক জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়েছিল। তাদের ঘুম থেকে তুলে আবার তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হলো। আমি কোনো রকমে দুটো খেয়ে বাড়ি পৌঁছলাম। দুগ্গা দুগ্গা, যাক বাবা বাঁচা গেল। বরযাত্রী নাকি বরযাত্রী? আমি তোমাকে বললাম ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, এরপর তুমি আর কোনো রকম ঝুঁকি নেবে না জানো? আচ্ছা ঠিক আছে, তবে আজকের কাণ্ডটা জীবনে কোনোদিন ভুলব না। থ্যাংক ইউ। ধন্যবাদ দুজনকে একটি সুন্দর শ্রুতি নাটক পরিবেশন করার জন্য। আমাদের অনুষ্ঠানে এত সুন্দর দর্শক আমরা পাই, কিন্তু বাঙালি সমাজের অনুষ্ঠানে এত মনোযোগ দিয়ে আপনারা ধৈর্য ধরে শোনেন এইসব শিল্পীদের, এটাও একটা বিরাট পাওনা। আমি কিছুদিন আগে জ্ঞানগঞ্জে একটি আবৃত্তি আসরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানকার দর্শক আর এখানকার দর্শকের কিন্তু অনেক তফাৎ। তারাও মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু আমরা এত পশ্চিমবাংলার বাইরে থেকে এরকম দর্শক পাবো, এগুলো আমাদের বিরাট প্রাপ্তি। একটি জোরে হাততালি আপনাদের সকলকে। আমি অনুষ্ঠান শেষে আমাদের সচিব শ্রী বিলাস দাস মহাশয়কে বলবো একটু ধন্যবাদ জ্ঞাপনের জন্য।